1979 সালের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি আততায়ীদের হাতে নিহত হন। এতে দক্ষিণ কোরীয় রাজনীতিতে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। সম্পূর্ণ দেশের উপর নতুন রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিসভার নিয়ন্ত্রণ খুব কমই ছিল। ফলে দ্রুত ক্ষমতা বিস্তার করতে থাকা কোরিয়ান সামরিক বাহিনীর জেনারেল 1979 সালে 12 ডিসেম্বর দেশটির শাসনভার দখল করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এ ট্যাক্সি ড্রাইভার মুভিটি 2017 সালে রিলিজ করা হয়। সময়টা তখন 1980 সালের শুরুর দিকে। দক্ষিণ কোরিয়ার সিওল শহরে কিম নামের একজন ট্যাক্সি ড্রাইভার থাকত। প্রতিদিনের মতো সে ট্যাক্সি নিয়ে বের হয়েছিল, কিন্তু তখন শিক্ষার্থীরা রাস্তায় প্রোটেস্ট করছিল, ফলে বেশিরভাগ রাস্তাই ব্লক ছিল। এসব দেখে কিম বেশ বিরক্ত হয়। সারাদিন ট্যাক্সি চালিয়ে সন্ধ্যায় কিম নিজের বাড়ি ফেরে। তার একটি 11 বছরের ছোট্ট মেয়েও আছে। সে দেখে তার মেয়ের কপালে আঘাতের দাগ। এটা দেখে কিম রেগে যায় আর বাড়িওয়ালার বাসার সামনে যায়, কারণ সে জানে এই কাজ বাড়িওয়ালার ছোট্ট ছেলেটাই করেছে। কিন্তু বাড়িওয়ালি এসে তার ছেলের কপাল দেখিয়ে বলে কিমের মেয়েও তার ছেলেকে আঘাত করেছে। কিমের আর্থিক অবস্থা তেমন ভালো না হয় কিম 4 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারে না। এই ব্যাপারে বাড়িওয়ালা কিমকে কথা শোনায় আর বলে সে যেন তার মেয়েকে শাসন করে। এরপর কিম নিজের ঘরে চলে আসে আর তার মেয়ে ইউন জুংকে কিছু না বলে একসাথে রাতের খাবার খায়। রাতে কিম রেডিওতে শুনতে পায় দেশের শাসন ব্যবস্থা সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, ফলে কিছুদিনের মধ্যে বিভিন্ন জায়গায় কারফিউ চালু করা হবে। এর পরের দৃশ্যে আমরা জাপানের একটি প্রেস সেন্টারে পিটার নামক একজন সাংবাদিককে দেখি। পিটার একজন জার্মান নাগরিক। সে 4 বছর ধরে জাপানেই আছে তার সাংবাদিকতার জন্য। পিটার সেখানে তার বন্ধুদের থেকে দক্ষিণ কোরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে গতকাল রাত থেকে কারফিউ জারি করা হয়েছে, আর সেসব এলাকা থেকে অন্য এলাকা ও সকল ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওইসব এলাকায় এখন কি হচ্ছে এই সম্পর্কে কারোরই ধারণা নেই। এ সকল কথা শুনে পিটার তার 2 দিন পরেই কোরিয়া চলে আসে। এয়ারপোর্টে নিজের পেশা লুকিয়ে পিটার বের হয়ে আসে। এরপর সে তার কোরিয়ান একজন সাংবাদিক বন্ধুর সাথে দেখা করে বিস্তারিত জানতে চায়। তার বন্ধু গোয়াংজো নামক একটি শহরের কথা জানায়। সেখানে গত 3 দিন যাবৎ কারফিউ চলছে এবং সেখানের কোনো খবর এখন পর্যন্ত বাইরের কেউ জানে না। কোনো সাংবাদিক সেখানে অ্যালাউ করা হচ্ছে না। এসব শুনে পিটার গোয়াংজো যাওয়ার সিদ্ধান্ত নেয়। পিটারের বন্ধু অনেক চিন্তিত হয়ে পড়ে পিটারের কথা শুনে, কারণ এভাবে লুকিয়ে কোনো সাংবাদিক সেখানে যাওয়া এই মুহূর্তে অনেকটা রিস্কি। ধরা পড়লে বিপদ হবে। অন্যদিকে কিম তার গাড়ি রিপেয়ার করিয়ে তার বন্ধুর সাথে হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে অন্য একটি টেবিলে কিছু প্রাইভেট কোম্পানির ট্যাক্সি ড্রাইভার গল্প করছিল। সেখানে কিম শুনতে পায় কোনো একজন ফরেনার গোয়াংজো যেতে চায়। তাকে নিয়ে যাওয়া ও নিয়ে আসার বদলে 1 লাখ ওয়ান দেওয়া হবে ড্রাইভারকে। কোন লোকেশনে থাকতে হবে এটা শুনে কিম খাওয়া ছেড়ে উঠে চলে যায় তার শোনা সেই লোকেশনে। সেখানে যেয়ে পিটারদের চিনতে তার বেশি বেগ পেতে হয় না, কারণ ওখানে পিটার ছাড়া আর কোনো ফরেনার ছিল না। কিম পিটারদের দিকে এগিয়ে যেয়ে জানায় তারা ট্যাক্সির জন্য কল করেছিল। তখন পিটারের সাথে থাকা তার বন্ধু বলে সে তো প্রাইভেট কোম্পানি থেকে একটি গাড়ি নিতে চেয়েছে। এটা শুনে কিম একটি এক্সকিউজ দিয়ে জানায় তাদের এই গাড়িতেই যেতে হবে। যদিও কিম ইংরেজি জানে না ভালো, তবে তাও সে বলে সে ইংরেজি অনেক ভালোভাবেই জানে। এরপর পিটারকে কিমের গাড়িতে তুলে দিয়ে বিদায় দেয় তার বন্ধু। কিমরা সেখান থেকে চলে গেলেই সেখানে তাদের কল করা গাড়ি নিয়ে চলে আসে হোটেলের ওই ড্রাইভারটা, কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না। রাস্তায় কিম তার অপক্ষ ইংরেজি বলেই পিটারকে জিজ্ঞেস করে সে কোরিয়ায় এই প্রথম এসেছে কিনা। পিটার জানায় এটা তার দ্বিতীয়বার। কিম অনেক কথা বলছিল, যার জন্য পিটার বেশ বিরক্ত হচ্ছিল। পিটার কিমকে বলে তাড়াতাড়ি তাকে গোয়াংজো পৌঁছে দিতে। যেতে যেতে তারা গোয়াংজোর অনেক কাছে চলে আসে, আর গোয়াংজো প্রবেশের পথে তারা রাস্তা ব্যারিয়ার দিয়ে আটকানো দেখে। তখন পিটার তার ক্যামেরা বের করে শুট করা শুরু করে। কিম জানত না পিটার একজন সাংবাদিক। কিম সেগুলো উপেক্ষা করে গোয়াংজোতে প্রবেশ করে। আরও কিছু দূর যেতেই সামনে মিলিটারি পড়ে। মিলিটারিদের দেখেই পিটার তার ক্যামেরা ব্যাগে লুকিয়ে ফেলে। মিলিটারিরা কিমের গাড়ি থামিয়ে অনেক প্রশ্ন করে আর তাদের সিওল ফিরে যেতে বলে, কারণ এখন গোয়াংজোতে প্রবেশ নিষেধ। এরপর কিম গাড়ি ঘুরিয়ে সিওলের দিকে আসতে থাকে। তখন পিটার জিজ্ঞেস করে এই রাস্তাও কি গোয়াংজোর দিকে যাচ্ছে। কিম পিটারকে বলে তারা গোয়াংজো যাচ্ছে না, কারণ মিলিটারিরা বলেছে গোয়াংজো যাওয়া নিষেধ। তখন পিটার কিমকে বলে যদি সে তাকে গোয়াংজো না নিয়ে যায় তাহলে সে কোনো ভাড়াই দেবে না। এটা শুনে কিম অবাক হয়ে যায় আর পিটারকে বলে তুমি কে, আর এই ক্যামেরা দিয়ে তুমি কি করছিলে। পিটার তখন ইংলিশে বলে সে যাই করুক না কেন এটা নিয়ে কিমকে ভাবতে হবে না। তখন কিম ভাবে হয়তো পিটার এখানে বিজনেসের কারণে এসেছে, আর যেহেতু গোয়াংজো না নিয়ে গেলে সে কোনো টাকা পাবে না, তাই সে অন্য একটি গ্রামের মধ্যে রাস্তা দিয়ে গোয়াংজো যাওয়া শুরু করে। রাস্তার মাঝে একজনকে কিম জিজ্ঞেস করে গোয়াংজো যাওয়ার রাস্তা। তখন লোকটি কিমকে বলে পিছনের
ওই পাহাড়ের রাস্তা পার হলেই গোয়াংজু। এরপর কিম সেই পাহাড়ি রাস্তা পার হয়ে গোয়াংজু ঢুকবে। তখন দেখে সেখানেও কিছু মিলিটারি চেকপোস্ট। কিম একটু সামনে এগিয়ে গাড়ি থেকে নেমে একজন মিলিটারিকে বলে সে একজন আমেরিকান বিজনেসম্যানকে নিয়ে গোয়াংজু যাচ্ছে, কারণ সে তার দরকারি কিছু পেপারস গোয়াংজুতে ফেলে এসেছে, আর সেগুলো ছাড়া সে আমেরিকা যেতে পারবে না। এটা শুনে মিলিটারি তাদের যেতে দেয় আর বলে তাড়াতাড়ি ফিরে আসতে, কারণ গোয়াংজুতে এখন ঝামেলা চলছে। এরপর গাড়ি নিয়ে কিম সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর কিম গাড়ি থামিয়ে পিটারের থেকে অ্যাডভান্স টাকা চায়, আর সেটা না দিলে সে আর একটু আগাবে না এটা জানায়। পিটার তখন কিমকে অর্ধেক টাকা দিয়ে বলে বাকিটা সে কাজ শেষ হলে দেবে। কিম রাজি হয়ে টাকাটা নিয়ে গোয়াংজুর দিকে চলা শুরু করে। গোয়াংজু ঢুকে তারা রাস্তায় অনেক বাজে অবস্থা দেখে। সবকিছু যেন ভেঙে চারদিকে ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর তাদের গাড়ির সামনে একটি ছোট ট্রাক এসে থামে। ট্রাকে কিছু শিক্ষার্থী ছিল, তারা মূলত প্রোটেস্ট করছিল। পিটার তাদের দেখে বুঝে যায় আর গাড়ি থেকে নেমে ক্যামেরা দিয়ে তাদের রেকর্ড করা শুরু করে। তখন কিম বুঝে যায় পিটার কোনো বিজনেস করে না, মূলত সে একজন রিপোর্টার। ট্রাকে থাকা স্টুডেন্টরা যখন জানতে পারে পিটার একজন রিপোর্টার, তখন তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এটাই চাচ্ছিল যেন তাদের এই দুর্দশা সারা দেশ ও পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়। জেএসএক জানায় তারা এখন হসপিটালে যাচ্ছে, সেখানে অনেক আহত মানুষ রয়েছে। পিটার তাদের বলে সে তাদের সাথে যেতে চায়। এরপর পিটার শিক্ষার্থীদের সাথে ট্রাকে উঠে রেকর্ড করতে করতে যেতে থাকে আর কিমকে বলে তাদের ফলো করতে। কিম কিছু দূর ওদের ফলো করে গাড়ি ঘুরিয়ে চলে আসতে থাকে, কারণ সে এই ঝামেলার মধ্যে পড়তে চায় না। আর সে অ্যাডভান্সও নিয়ে নিয়েছে অনেক টাকা। এই টাকা দিয়ে সে তার বাসা ভাড়া অনেকটাই দিয়ে দিতে পারবে। এসব ভেবে সে নিশ্চিন্তে চলে আসছিল। এমন সময় রাস্তায় কিম একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। মহিলাটি কিমের কাছে সাহায্য চাচ্ছিল। মহিলাটি জানায় তার ছেলে কালকে থেকে বাড়ি ফেরেনি, তাই সে হসপিটালে খোঁজ করতে চায়। মহিলাটিকে দেখে কিমের মায়া হয় আর সে মহিলাকে নিয়ে আবার হসপিটালের দিকে যায়। হসপিটালে যেয়ে কিমের সাথে পিটার সহ সকল শিক্ষার্থীদের আবার দেখা হয়ে যায়। ওরা সবাই কিমকেই খুঁজছিল, কারণ কিমের গাড়ির মধ্যে পিটারের একটি ব্যাগ ছিল। কিম তখন পিটারকে গাড়ির কাছে নিয়ে তার ব্যাগ ফিরিয়ে দেয়। পিটারও কিমকে তার বাকি টাকাটা দিয়ে দেয়। আর এটা দেখে সেখানে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সিওল থেকে গোয়াংজু আসার ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া পিটার কিমকে দিচ্ছিল। তখন সেখানের একজন কিমের হাত থেকে টাকাটা কেড়ে নেয় আর পিটারকে ফেরত দিয়ে দেয়। সবাই কিমকে অনেক কথাও শোনায়। তখন কিমের রাগ হয়ে যায় আর তাকে দেওয়া আগের অ্যাডভান্স পিটারকে দিয়ে বলে সে এখন কোনো টাকাই দেবে না, তাদের সিওল নিয়ে যাওয়ার পরেই সে টাকা নেবে। এরপর পিটার আর জেএসএককে নিয়ে কিম গাড়িতে উঠে পড়ে। তারা জেএসএককে তাদের সাথে নেয় যাতে কিমের কোরিয়ান কথা পিটারকে বুঝিয়ে বলতে পারে। এরপর তারা এক জায়গায় যায়, সেখানে গোয়াংজুয়ের লোকেরা সবাই একত্র হয়ে মিলিটারিদের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। জেএসএক সবাইকে বলে তার সাথে একজন রিপোর্টার এসেছে যে তাদের খবর বাইরের দুনিয়ার কাছে পৌঁছে দেবে। এটা শুনে সকলে অনেক খুশি হয়। পিটার সেখানে সকলকে একত্রে শুট করার জন্য পাশের একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। সেই ছাদে আগে থেকেই একজন লোকাল সাংবাদিক ছিল। তারা দুইজন একসাথে শুট করছিল। এমন সময় সেখানে মিলিটারি চলে আসে আর সেখানে সকল নিরীহ মানুষদের উপর গুলি করা শুরু করে। এটা দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। নিউজে দেখানো হচ্ছিল গোয়াংজুর কিছু শিক্ষার্থীরা অকারণে প্রোটেস্ট করে বিশৃঙ্খলা তৈরি করছে আর সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে এসে তারা বুঝতে পারছে পরিস্থিতি কত খারাপ এখানে। কিন্তু পিটার কিমের কথা না শুনে নিচে চলে যেয়ে রেকর্ড করা শুরু করে। কিমও পিটারকে একা না ছেড়ে সেও নিচে যায়। সেখানের একজন মিলিটারি অফিসার পিটারকে রেকর্ড করতে দেখে ফেলে, কিন্তু মিলিটারি তাদের ধরে ফেলার আগেই কিম, পিটার আর জেএসএক গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে আসে। এখন কিম আর পিটার সিওল ফিরে যেতে চায়, তাই জেএসএক এক জায়গায় নেমে যায়। এরপর আরও কিছু দূর যাওয়ার পর কিমের গাড়ি নষ্ট হয়ে যায়। তখন সেখানে একটি গাড়ি আসে। কিমরা ভাবে হয়তো মিলিটারি চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ওই গাড়িটাও একটি ট্যাক্সি। এরপর ওই ট্যাক্সির সাহায্যে কিমের গাড়ি পাশের একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানের মেকানিক জানায় গাড়ি ঠিক করতে 2 ঘন্টা সময় লাগবে। কিম এটা শুনে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মেয়ে বাড়িতে একা আছে, তার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কিন্তু গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর তারা গাড়ি গ্যারেজে রেখে অপর ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে যায় খাবার খেতে। তখন অনেক জোরে একটি শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। বাইরে এসে দেখতে পায় সেখানের লোকাল লোকজন টিভি চ্যানেলের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ নিউজে সব মিথ্যে সংবাদ বলা হচ্ছিল। এই ঘটনা পিটার রেকর্ড করা শুরু করে। তখন সে মিলিটারি অফিসার যে কিনা পিটারদের আগে থেকেই খুঁজছিল, সে ওদের দেখে ফেলে। তখন কিম আর পিটার কোনো মতে পালিয়ে আসে, কিন্তু ওই মিলিটারি অফিসার জেএসএককে ধরে ফেলে আর পিটারদের উদ্দেশ্যে বলে তারা যদি বেরিয়ে না আসে তাহলে সে জেএসএককে মেরে ফেলবে। তখন জেএসএক অফিসারকে বলে পিটার কোরিয়ান ভাষা বুঝে না,
সে ইংরেজিতে পিটারকে রিকোয়েস্ট করতে চায় যাতে তারা ক্যামেরা অফিসারকে ফিরিয়ে দেয়। যেহেতু অফিসারও ইংরেজি জানত না, তাই সে জেসেককে অনুমতি দেয়। তখন জেসেক ইংরেজিতে পিটারদের বলে তারা যেন কোনো মতেই ক্যামেরা না দেয় আর সেখান থেকে যেন পালিয়ে যায়। তখন পিটার আর কিম সেখান থেকে পালিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে তারা একটি গুলির শব্দ শুনতে পায়। তখন তারা বুঝে যায় জেসেককেই গুলিটা করা হয়েছে। এরপর তারা কিছু দূর যাওয়ার পর আলাদা হয়ে যায়। তখন ওই অফিসার কিমকে ধরে ফেলে আর পিটার তখন পিছন থেকে অফিসারের মাথায় আঘাত করে কিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। দুইজন তখন সেই ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে ফিরে আসে। এই সময় কিম পিটারকে তার কষ্টের কথা জানায়। কিম বলে একসময় তার অনেক টাকা ছিল, কিন্তু হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আর প্রায় সব টাকা তার চিকিৎসাতে খরচ হয়ে যায়। তার স্ত্রী যখন বুঝতে পারে সে আর বেঁচে ফিরবে না, তখন কিমকে বলে বাকি টাকা দিয়ে যেন সে একটি বাড়ি কেনে, যাতে মেয়ে নিয়ে থাকতে তার যেন কোনো কষ্ট করতে না হয়। এখন কিম ছাড়া তার মেয়ের আর কেউ নেই, তাই সে যে কোনো মতে এখান থেকে সিওল ফিরতে চায়। পরের দিন ভোরে কিম সবার আগে উঠে পালিয়ে আসে। পিটার কিমের যাওয়া দেখছিল, কিন্তু সে কিমকে আর আটকায়নি। গাড়ি বের করার সময় ওই ট্যাক্সি ড্রাইভার কিমকে একটি নতুন গাড়ির নাম্বার প্লেট দেয়, যাতে মিলিটারিরা কিমকে সন্দেহ না করে। এরপর কিম ফিরে আসছিল, কিন্তু কিমের মনে হয় পিটারকে একা রেখে আসা তার মোটেও ঠিক হয়নি। আর গুয়াংজুয়ের অবস্থাও খারাপ, তার উচিত এখানে সবাইকে সাহায্য করা। এসব ভেবে কিম আবার গাড়ি ঘুরিয়ে পিটারের কাছে যায়, কিন্তু সেখানে পিটার ছিল না। কিম জানতে পারে পিটার হসপিটালে গিয়েছে। এরপর কিমও হসপিটালে যায়। সেখানে যেয়ে কিম দেখে সেখানের অবস্থা খুবই খারাপ। অনেক মানুষের মৃতদেহ হসপিটালে পড়েছিল, সবাই কান্নাকাটি করছিল। তখন কিম পিটারকে এক জায়গায় নিস্তেজ হয়ে বসে থাকতে দেখে। পিটার অনেকটা হাল ছেড়ে দিয়েছিল। তখন কিম সেখানে জেসেকের লাশ দেখতে পায়। কিম পিটারকে জেসেকের লাশ দেখিয়ে বলে যেই জন্য এই ছেলেটা তার জীবন দিয়েছে তাদের উচিত সেই কাজটা সম্পূর্ণ করা। তখন পিটার কিছুটা শান্ত হয়ে হসপিটাল থেকে চলে আসে। এদিকে বাইরের অবস্থাও অনেক খারাপ ছিল। মিলিটারিরা সাধারণ মানুষের ওপর গুলি করছিল। মৃতদের যারা উঠিয়ে নিয়ে যেতে আসছিল তাদেরকেও ফায়ার করছিল। এসব দেখে কিম সহ সেখানের সকল ট্যাক্সি ড্রাইভার নিজেদের গাড়ি দিয়ে সেখানের একটি ব্যারিয়ার বানিয়ে দেয়, যাতে গুলিগুলো মানুষের গায়ে না লাগে। এরপর সেখানে বড় একটি ট্রাক আসে আর সকল মানুষ সেই ট্রাকে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিম পিটারকে নিয়ে সিওল ফিরে যাচ্ছিল। তখন গুয়াংজু থেকে বের হওয়ার সময় মিলিটারিরা গাড়ি চেক করে। চেক করার সময় একজন মিলিটারি কিমের সিওলের নাম্বার প্লেট দেখে ফেলে, কিন্তু কিছু বলে না, বরং তাদের বের হতে বলে। কিন্তু ঠিক সেই সময় মিলিটারিদের কাছে কল আসে যেন গুয়াংজু থেকে কোনো ফরেনারের গাড়ি বাইরে যেতে না দেওয়া হয়। কিন্তু ততক্ষণে কিম গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছিল, ফলে তাদেরকেও আর কেউ থামাতে পারে না। তখন মিলিটারির গাড়ি কিমের গাড়ির পিছু নেয় আর তাদের মেরে ফেলতে চায়। সেই সময় সেখানে আরও কয়েকটা ট্যাক্সি চলে আসে আর ওরা সবাই মিলে মিলিটারিদের গাড়ি আটকিয়ে কিমদের সেখান থেকে বের হতে সাহায্য করে। এরপর তারা এয়ারপোর্টে আসে। পিটার গাড়ির মধ্যে থেকে রেকর্ড করা সকল ক্যাসেট খাবারের মধ্যে লুকিয়ে নেয় আর কিমকে বলে তার নাম ও নাম্বার লিখে দিতে, যাতে পিটার এখান থেকে যেয়ে কিমের গাড়ি মেরামত করার জন্য তাকে সাহায্য করতে পারে। কারণ গুয়াংজু থেকে আসার সময় মিলিটারিদের হামলায় কিমের গাড়ি একদম নষ্ট হয়ে গেছিল। কিম প্রথমে সাহায্য দিতে না চাইলেও পরে তার নাম ও নাম্বার পিটারকে লিখে দেয়। এরপর পিটার এয়ারপোর্টের ভেতরে যায়। পিটারের ফ্লাইট পরের দিন সকালে ছিল, কিন্তু পিটার নেক্সট ডে জাপানের ফ্লাইটে যাওয়ার টিকিট নেয়। এরপর পিটার আবার কিমের কাছে আসে আর কিমকে বলে সে অনেক ভালো আর সাহসী একজন মানুষ। কিম তখন পিটারকে বলে পরের বার কোরিয়া আসলে কোরিয়ান ভাষা শিখে এসো। এটা শুনে পিটার হেসে সেখান থেকে চলে আসে জাপানের উদ্দেশ্যে। এরপর কিম তার বাড়িতে ফিরে আসে। সেখানে তার মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। মেয়েকে পেয়ে কিম জড়িয়ে ধরে। পিটার জাপান ফিরে যেয়ে তার রেকর্ড করা সকল কিছু নিউজে দিয়ে দেয়। কোরিয়ার এই অবস্থা তখন সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছিল। কোরিয়ায় যা হচ্ছিল তা পুরোপুরি মানবাধিকার বিরোধী, তাই কোরিয়ার ওপর থেকে সামরিক শাসন তুলে নেওয়া হয় আর কোরিয়ার অবস্থা আস্তে আস্তে আগের মতো হয়ে যায়। এরপর একদিন পিটার কোরিয়া আসে আর কিমের খোঁজ করে। কিম তাকে যে নাম্বার দিয়েছিল সেটা ভুল ছিল, তাই পিটার কিমকে খুঁজে পায় না। এর 23 বছর পর 2003 সালে পিটারকে কোরিয়া ডাকা হয় তার সম্মানের জন্য। পিটার কোরিয়ার মানুষদের জন্য যা করেছে তা কোরিয়া কখনো ভুলবে না। পিটারকে স্পিচ দিতে বলা হয়। পিটার তখন স্পিচ দেওয়ার সময় কিমের কথা বলে। সে বলে কিম না থাকলে সে এই কাজ কখনোই সফলভাবে করতে পারত না। এরপর আমরা দেখি কিম তখনও ট্যাক্সি চালাতো। কিম নিউজ পেপারে পিটারের স্পিচ পড়ে অনেক খুশি হয়। স্পিচে পিটার জানায় সে কিমের সাথে দেখা করতে চায়। এটা পড়ে কিমও মনে মনে বলে সেও পিটারের সাথে দেখা করতে চায়। এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষে একটি ফুটেজে দেখতে পাই কিমের সাথে পিটারের আর কখনোই দেখা হয় না, আর পিটার 2016 সালে মৃত্যুবরণ করেন। আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।